নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপ নেপালের ৩ জেলা, বাড়ছে লাশের মিছিল। এখন পর্যন্ত ১৭৭ মরদেহ উদ্ধার। ২৬ দেশের প্রায় ১,৫০০ পর্যটক নিখোঁজ। আমার স্ত্রী ভূমিধসের নিচে চাপা পড়ে যায়। ৪-৫ ঘন্টা পর একটি হেলিকপ্টার এসে আমাকে উদ্ধার করে। আমরা উপরের তলায় ছিলাম, বন্যার পানি উঠে পুরো তলাটি ডুবে যায়। এখন পর্যন্ত কোনো আমরা বাংলাদেশি কারোর এরকম নিখোঁজ হওয়া বা মৃত্যুর খবর পাইনি। ঢলের পানি ভারতের দিকে নেমে আসায় বিহার ও উত্তরপ্রদেশে বন্যা সতর্কতা। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। কিছুক্ষণ পর বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন। সনদ বাস্তবায়নের আগে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি হওয়ার সুযোগ নেই বললেন চিফ হুইপ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহী চীন, চুক্তি সেপ্টেম্বরে এগিয়ে নিতে চায় রাজনৈতিক সম্পর্ক। ৩ বস্তিতে আবাসন নির্মাণে দেবে ১০,০০০ কোটি টাকা। রংপুরে 4 মার্ডারে অভিযুক্ত মুগ্ধ সিদ্ধার্থের ডিএনএ ও ডোপ টেস্টের সিদ্ধান্ত মেলেনি ধর্ষণের আলামত। দ্রুত রহস্য উন্মোচনের দাবি জামায়াতের। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। স্বাধীনতা থেকে জুলাই অভ্যুত্থান সব আন্দোলনের অনুপ্রেরণা জাতীয় কবি, সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী। ৩১ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল প্রতিযোগিতা। নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রসুয়া সহ নেপালের ৩ জেলা। বেড়েছে লাশের মিছিল। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে নারী শিশু সহ ১৭৭ জনের মরদেহ। নিখোঁজ আছেন ২৬ দেশের প্রায় ১,৫০০ পর্যটক। নেপাল তিব্বত সীমান্ত এলাকায় উদ্ধার কাজ চললেও বিস্তীর্ণ জনপদ কাদামাটি আর পাথরে চাপা পড়ায় উদ্ধারকারীদের হিমশিম অবস্থা। এ অবস্থায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। আবারও ক্ষতবিক্ষত হিমালয় কন্যা নেপাল। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের ১০ বছর পর এবার প্রলয়ঙ্করী পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড দেশটির তিব্বত সীমান্তবর্তী ৩ জেলা। মাইলের পর মাইল কেবল ধ্বংসস্তূপ, কাদামাটি আর পাথরে চাপা পড়েছে বাড়িঘর, রাস্তাঘাট সহ সবকিছু। স্রোতের তোরে ভেসে গেছে সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র। নিশ্চিহ্ন জনপদ জুড়ে এখন কেবল হাহাকার। নেপালের ভুটেগসি ত্রিশুলি নদী হয়ে ভয়াবহ এই আকস্মিক বন্যা আঘাত হানে তিব্বত সীমান্তবর্তী এলাকায়। রসুয়া ও নুয়াকোট সহ সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে পানির স্রোতের সঙ্গে নেমে আসে বিপুল পরিমাণে কাদা, পাথর সহ ধ্বংসাবশেষ। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে কিছুক্ষণ পরপরই নতুন মরদেহ উদ্ধার করা হচ্ছে। নিখোঁজও আছেন শত শত মানুষ। এরকম একটা পরিস্থিতিতে আমরা সবাই ওরিড, নেপালি যারা লোকাল আছেন তারা তো অবশ্যই ওরিড। তারা চেষ্টা করছেন বিভিন্নভাবে কীভাবে এই ভালনারেবল পিপলদেরকে আমরা সাপোর্ট করতে পারি। ধ্বংসের মাত্রা এতটাই ভয়াবহ যে বহু এলাকায় এখনো পৌঁছানো যাচ্ছে না। বিদ্যুৎ নেই, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, নেই ইন্টারনেটও। কোথাও পুরো গ্রামই পানির স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। নেপালি সেনাবাহিনীর প্রায় ২,০০০ সদস্য স্থল ও আকাশপথে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। হেলিকপ্টারে চলছে আটকে পড়াদের উদ্ধার ও ত্রাণ পৌঁছানোর কাজ। মানুষের প্রাণহানির পাশাপাশি ব্যাপক সম্পদহানি হয়েছে। ত্রিশুলি বাজার পুরোপুরি ভেসে গেছে। বেত্রাবতী বাজার, ঢুঙ্গে ও দেবীঘাট বাজারও নদীর স্রোতে নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন সেখানে মাত্র ৪ থেকে ৫টি বাড়ি টিকে আছে। প্রথম দিকেই দুর্যোগের পেছনে ভূমিকম্পকে দায়ী করা হলেও পরে অবশ্য তথ্য সংশোধন করা হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে কোনো ভূমিকম্প হয়নি। হিমবাহের একটি বিশাল অংশ ধসে পড়া এবং এর সঙ্গে নেমে আসা পাথর, কাদা ও ধ্বংসাবশেষ থেকেই সৃষ্টি হয় এই বিপর্যয়কর পাহাড়ি ঢল।
ভয়াবহ এই মানবিক বিপর্যয় নেপালের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্র জরুরি সহায়তার জন্য $5 লাখ দেয়ার ঘোষণা দিয়েছে। ভারত পাঠিয়েছে 10 টন ত্রাণ সামগ্রী। চীনও সীমান্তের দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করেছে। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, পাকিস্তান, বাংলাদেশ সহ আরও কয়েকটি দেশ সহায়তার আশ্বাস দিয়েছে। জাতিসংঘ জরুরি চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর কথা জানিয়েছে। এদিকে ত্রিশুলী নদীর পানি গান্ডাক নদী হয়ে ভারতের দিকে নেমে আসায় বিহার ও উত্তরপ্রদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রাহানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, কি খবর আছে আপনার এই খবর? মনির, আপনি জানেন যে গতকাল একটি নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে পুরো বিশ্ববাসী। আমরা নিজেরাও দেখেছি যে কীরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে নেপাল এবং তিব্বত সীমান্ত। প্রতিনিয়ত বাড়ছে লাশের মিছিল। আমরা একটা প্রতিবেদনও দেখলাম। এ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে মনির, নেপালে আমাদের একজন সহকর্মী আছে, তার সাথে একটু কথা বলতে চাই আমরা। নেপালের পোখারায় আছেন আমাদের একজন সহকর্মী সাজিদ সুমন। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যদি শুনতে পান তাহলে আমি জাস্ট আপনাকে বলতে চাই যে এই নেপালের পরিস্থিতিতে বর্তমানে কী অবস্থা এবং সেখানে বাংলাদেশি কোনো পর্যটক আটকা পড়েছেন কিনা বা নিখোঁজ হয়েছেন কিনা, এরকম কোনো তথ্য আপনার কাছে যদি থাকে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি এখন নেপালের পোখারায় অবস্থান করছি। গতকালকের যে নজিরবিহীন বন্যা, আকস্মিক বন্যায় এ পর্যন্ত নেপালে প্রায় 800 জনেরও বেশি নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ভারতীয় নাগরিক, যুক্তরাজ্য সহ প্রায় 28টি দেশের নাগরিক রয়েছে বলে নেপালি গণমাধ্যম এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি নাগরিক নিখোঁজ হয়েছেন বলে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় এখানে যারা ঘুরতে এসেছেন, বিশেষ করে কাঠমান্ডুর বাইরে যারা অবস্থান করছেন বাংলাদেশিরা, তারা ফেরা নিয়ে একটু অনিশ্চয়তার ভিতরে আছে। কেননা এখানে যাতায়াতের যে একমাত্র রাস্তাটি রয়েছে সেটি গতকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে, যে কারণে এখানে অবস্থানরতদের একমাত্র বিকল্প উপায় হচ্ছে ফ্লাইটে যাওয়া, আর সেটি খুবই ব্যয়বহুল। প্রায় জানিয়ে রাখতে চাই যে 18,000 রুপি, প্রায় $120 বেশি টিকিটের মূল্য, অভ্যন্তরীণ যেই একমাত্র ফ্লাইটের যেই ব্যবস্থাটা রয়েছে। যার কারণে এখানে যারা অবস্থান করছে বর্তমানে, আমার অনেকের সাথেই কথা হয়েছে, তারা তাদের ফেরা নিয়ে একটু অনিশ্চয়তার মধ্যে আছে। কেন তারা অনেকেই এই পর্যাপ্ত পরিমাণ এই বিপুল অঙ্কের টাকা অনেকের কাছেই নাই, যে কারণে হচ্ছে তাদের ফেরাটা নিয়ে একটু সমস্যার ভিতরে আছে। এবং নেপালে বর্তমানে বন্যার পরে উদ্ধার তৎপরতা এখনো চলছে। দুর্গম এলাকা হওয়ার কারণে উদ্ধার তৎপরতা চালাতে ব্যক্ত হচ্ছে স্থানীয় প্রশাসনের। এবং এই ঘটনায় বিভিন্ন দেশের এবং শোক প্রকাশ করেছেন। সুমন, আমরা তো নেপালের বিষয়টা জানলাম, আপনার কাছে তিব্বতের কোনো তথ্য আছে কিনা? জি, আমার এখানে পরিবেশ আপাতত ঠিক আছে, এখানে বন্যার কোনো শঙ্কা নেই। তবে তিব্বতে যতদূর জানতে পেরেছি আমি, সেটি হচ্ছে ওখানে প্রায় 250 জন মানুষ নিখোঁজ হয়েছেন এবং 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং আরো একটি বন্যার হতে পারে বলে আশঙ্কা, তারা আরেকটি বন্যার তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেটা তিব্বত এলাকাতে এবং নেপালের সীমান্তবর্তী এলাকাগুলোতেও মানুষ যারা আছে লেকের পাশে বা যেখানে বন্যা হয়েছে তার আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়ার তৎপরতা চালাচ্ছে এবং উদ্ধার অভিযানের পাশাপাশি যারা একটু দূরে আছে তাদেরকেও সরিয়ে নেওয়ার কাজ চলমান আছে এখন। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। মনির, আমরা নেপাল থেকে সরাসরি শুনছিলাম সেখানকার সবশেষ পরিস্থিতি। আমরা যেমনটা বলছিলাম যে আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলো নিয়ে একটু যদি আলোচনা করি তাহলে দেখা যাবে। আমরা বারবার বলছি নজিরবিহীন একটি ঘটনা। আপনি দেখেন আমাদের কাছে যে তথ্যগুলো আছে, পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল এবং তিব্বত। আসলে দেখেন, প্রকৃতির কাছে অসহায় নেপাল। কালকে যে ভিডিওটি আমরা দেখেছি, আপনি তো নিজেও দেখেছেন,
সেই ভিডিওতে আমরা দেখছি যে কি পরিমাণ মানে ভয়ঙ্কর একটা অবস্থা হঠাৎ করে কেউ ছিল। প্রস্তুত হঠাৎ করে ছিল কেউ না, জানতো না, এরকম। মানুষজন পিঁপড়ার মতো দৌড়াচ্ছিল সামনে, হঠাৎ করে সেখানে পাহাড়ি ঢল চলে আসে এবং সেই ঘটনায় সবশেষ যে তথ্য যে বাড়ছে লাশের মিছিল। আপনি জানেন যে এখন পর্যন্ত 177 জনের মরদেহ উদ্ধার সেটি করা সময়ের হয়েছে। সঙ্গে সঙ্গে আরো বাড়তে পারে এবং যেহেতু অনেক নিখোঁজ অবশ্যই বাড়বে, রয়েছে। কারণ অনেক এখনো নিখোঁজ। আপনি জানেন যে 26 দেশের পর্যটক নিখোঁজ ছিল, যদিও একটু আগে নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে এই সংখ্যাটি হবে 28 দেশের পর্যটক সেখানে অবস্থান করছিলেন এবং এই সংখ্যাটাও কিন্তু প্রায় 1500। তো আপনি ধরে নিতে পারেন যে এই লাশের সংখ্যা অবশ্যই সেখানে আরও বাড়বে। আরেকটি বিষয় বলে রাখি যে ধ্বংসস্তূপে চাপা পুরো জনপদ, শুধুমাত্র নেপালের অংশ না, তিব্বতের ওই অংশও কিন্তু ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত এবং হয়েছে। আমরা প্রতিবেদনে যেটি দেখছিলাম, ভারতের কিছু অঞ্চলেও বন্যার যে হ্যাঁ, আমরা সতর্কতা জারি হয়েছে। সেই দিকটাই যাব। একটু বলি যে এই অঞ্চলে বেশ কয়েকটি বিদ্যুৎ যেহেতু কেন্দ্র ছিল, এই ঘটনার কারণে সবগুলো কেন্দ্র কিন্তু এখন বন্ধ রয়েছে, যার কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। এই মুহূর্তে আমি যদি আপনাকে বলি যে নিখোঁজদের মধ্যে শুধুমাত্র পর্যটকই নাই, নেপালের স্থানীয় মানুষ আছে, পাশাপাশি নেপালের নিরাপত্তা বাহিনীর সদস্য আছে, সেনাবাহিনীর সদস্যরাও আছে। তাদের উদ্ধারে কিন্তু বিভিন্ন দেশ এর মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। নেপাল সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটু বলি, আপনি যেমনটি বলছিলেন ভারতের কথা, নেপালের যে পানি, সেই পানিটি কিন্তু ভারতের দিকে চলে যাচ্ছে, যার কারণে ভারতের উত্তরপ্রদেশ এবং বিহারে কিন্তু এরই মধ্যে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। মনির, আমরা আপনাকে একটু বলি যে ভারতে আমাদের যে সহকর্মী আছে সুব্রত, তার কাছে আমরা যাব, তার কাছে আমরা একটু শুনবো যে ভারতের কী অবস্থা। সুব্রত, আপনার কাছে আমার কয়েকটি বিষয় জানার আছে। প্রথম যে বিষয়টি তা হলো, আমরা দেখেছি যে যতজন নিখোঁজ আছে তার মধ্যে বেশিরভাগই ভারতীয় আর কি। সে বিষয়ে আপনি যদি একটু আমাদের জানাতেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুটো হটলাইন চালু করা হয়েছে এবং গতকাল দুটো এবং আজকে সকালবেলা দুটো হেলিকপ্টারে প্রায় 50 টন খাদ্য সামগ্রী, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো নেপালে পাঠানো হয়েছে। ভারত নেপাল সীমান্তে প্রস্তুত রাখা হয়েছে চপার, বিমান বাহিনীর বিমান এবং উদ্ধার কাজ পরিচালনা করার জন্য যে পরিকাঠামোগত প্রযুক্তিগত জিনিসপত্রের প্রয়োজন সেগুলো কিন্তু ভারত নেপাল সীমান্তে ইতিমধ্যেই মজুত করা হয়েছে। আপনি জানেন যে নেপালে এখনো পর্যন্ত যা খবর, প্রায় 1000-এরও বেশি সংখ্যক মানুষ পর্যটক নিখোঁজ। তার মধ্যে সবচেয়ে বেশি যে নিখোঁজের তালিকা সেটি এখন সামনে এসেছে ভারতের, প্রায় 300-রও বেশি সংখ্যক পর্যটক এখনো পর্যন্ত নিখোঁজ। নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানালে তিনি নিশ্চিত করেছেন 300-রও বেশি পর্যটক নিখোঁজ, তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আপনি জানেন যে পশ্চিমবঙ্গেরও প্রায় 32 জন পর্যটক নিখোঁজ রয়েছে, দক্ষিণ ভারতে 77 জন নিখোঁজ রয়েছে, কেরলেরও প্রায় 32 জন রয়েছে, মহারাষ্ট্রেরও কয়েকজন রয়েছে এবং আমাদের প্রতিবেশী ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও কিন্তু প্রচুর সংখ্যক ভারতীয় যারা প্রতি বছর নেপাল সীমান্ত পেরিয়ে তিব্বতে যান কৈলাস পর্বত দেখতে, তারা কিন্তু এখনো নিখোঁজ রয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারছে না বা তাদের পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। তবে ভারতের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করার চেষ্টা চালানো হচ্ছে এবং উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে সমস্ত পর্যটকরা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তো এই ছিল আমার কাছে নেপালে ভয়াবহ বানের পর ভারতের এত বিপুল সংখ্যক পর্যটক নিখোঁজ থাকার আমার কাছে থাকা সবশেষ তথ্য। সুব্রত, আপনাকে ধন্যবাদ। মনির, আমরা শুনছিলাম ভারতের অবস্থাও। রানা, ভারতের কিছু পদক্ষেপের কথা বলছিলেন আমাদের সহকর্মী, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের কোনো পদক্ষেপ আছে কিনা, অন্য কেউ নিখোঁজ রয়েছে কিনা বা এইসব তৎপরতা দেখেছেন কিনা বা রয়েছে কিনা? অন্যান্য দেশের পাশাপাশি কিন্তু বাংলাদেশ সরকারও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। আপনি জানেন যে আমাদের রাষ্ট্রপতি তিনিও কিন্তু এই ঘটনায় শোক জানিয়েছেন এবং আশা করছি হয়তো বা বাংলাদেশ থেকে কোনো দল সেখানে অংশ নেবেন। একটা বিষয় বলে রাখি যে সবচেয়ে বেশিরভাগ আমরা বারবার বলছিলাম যে ভারতীয় পর্যটক, কারণ আপনি জানেন যে সুব্রত একটু আগে বলছিলেন যে এই রুট ধরেই কিন্তু ভারতীয়রা সেই তিব্বতে যান, কৈলাস পর্বতে, এবং তাদের ধর্মীয় কাজের জন্যই তারা সেখানে যান। এবং শুধু ভারতীয় না, অন্যান্য দেশের কিন্তু বেশ কয়েকটি দেশের কিন্তু পর্যটকরাও সেখানে ছিলেন। কারণ আপনি জানেন যে এই অঞ্চলটা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন এদের জন্য খুব পরিচিত একটি জায়গা।
এবং এই যে পাশাপাশি আমরা একদম শুরুর দিকেও বলছিলাম যে দুর্গম অঞ্চলগুলোতে খুব বেগ পোহাতে হচ্ছে, সেই দুর্গম অঞ্চলে উদ্ধার তৎপরতার জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা বা কোনো কার্যক্রম? আমি আপনাকে বলছিলাম যে নেপালের সরকার সর্বাত্মক চেষ্টা করছে, সেনাবাহিনী কিন্তু উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। একদম দুর্গম অঞ্চলে আমরা দেখেছি যে হেলিকপ্টার নিয়ে কিন্তু তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এবং সবশেষ যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই যে আমরা প্রথমেই বলছিলাম যে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল, এবং সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে মনির সেটা এখনই বলা যাচ্ছে না, তবে বাড়বে এটুকু বলাই যায়। সেটি অবশ্যই সময়ের সঙ্গে আমরাও দেখতে পারবো এবং আমরাও জানাবো। ধন্যবাদ আপনাকে রানা, যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। নেপালের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রায়হানুল রানা। জুলাই সনদ বাস্তবায়নের আগে বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আগে দুপুরে সংসদের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করতে দুপুর ২টায় কার্য উপদেষ্টা কমিটি বৈঠক করে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন চিফ হুইপ। এ সময় তিনি আরও বলেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। ইতোমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর আইন সংসদ সচিবালয়ে জমা হয়েছে। সেই অনুযায়ী আমাদের সংসদ কতদিন চলবে, আমরা যদি জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা 10 জন সদস্য সভাপতির পদ, আমরা জুলাই সনদের ধারে কাছে যেতে পারিনি। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা আইন করতে চাই, সংবিধান সংশোধন করতে চাই। তার জন্য আমরা কমিটি করেছি। আমরা খুব সঙ্গত কারণে প্রত্যাশা করি বিরোধী দল থেকে যে 5 জন আসার কথা তারা অনতি বিলম্বেই 5 জনের নাম দেবেন। আমরা সবাই মিলে এই সংশোধনীগুলো আমরা করব। কিছুক্ষণ পরই বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল, হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে আর কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 3টার সময় কিন্তু এটি শুরু হচ্ছে অধিবেশনটি, এবং এর আগে বেলা 2টার সময় কিন্তু কার্য উপদেষ্টা কমিটির একটি বৈঠক হয় এবং সেই বৈঠকের পরে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়। এই সংবাদ সম্মেলন থেকে মূলত আসলে সেই বৈঠকে মূলত কোন কোন বিষয়ে আলোচিত হয়েছে সেগুলো কিন্তু আসলে বিস্তারিত কিন্তু জানিয়েছেন আমাদেরকে চিফ হুইপ, এবং তিনি বলেছেন যে আজকে যে অধিবেশন সেই অধিবেশনে মূলত 3টি বিল উত্থাপিত হবে। এই সম্পত্তি জিনিসপত্র যে আইনটি সেটি মূলত হচ্ছে যে কোনো পরিবার থেকে যদি বাবা মা যদি কোনো সন্তানকে সম্পত্তি লিখে দেন, সেই লিখে দেওয়ার পর আসলে এইটা সেই ক্ষেত্রে আপনার সন্তানকে লিখে দেওয়ার পরে কিন্তু আসলে পরিবারের বাবা মা কিন্তু এই সম্পত্তি ভোগ করা গেলে অধিকার রাখবে, এবং তারা তাদের যদি কোনো ভালো দেশে না নেন সন্তানেরা, সেক্ষেত্রে আসলে এই আইন সুরক্ষা দেবে। এবং সেটা ছাড়া কিন্তু এক যে বিলটির আসলে কি ধরনের সরাসরি যুক্ত ছিলাম সংসদ ভবন থেকে। আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন। চুক্তি সেপ্টেম্বরে এবং 2028 সালেই হবে বিদ্যুৎ উৎপাদন। সচিবালয়ে ঢাকা নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাতের পর ব্রিফিংয়ে কথা জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। বলেন, বিএনপি সরকারের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় দেশটি। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য থেকে বিদ্যুৎ ও গ্রিন এনার্জি উৎপাদন এবং বস্তি উন্নয়ন সহ বিভিন্ন খাতে সহযোগিতায় দীর্ঘদিন ধরেই আগ্রহী চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর এসব খাতে বিনিয়োগের আগ্রহ আরও বেড়েছে চীনের। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বৈঠক করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠক শেষে বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর দুই দেশের সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। মোংলা বন্দর ও তিস্তা প্রকল্প সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা সহ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানান তিনি। Honorable Prime Minister, very successful visit, a landmark visit. We issued a joint communique. We decided to build China-Bangladesh community for shared future in the new year. It is new
definition for China-Bangladesh cooperation. So under this framework, we are moving forward in cooperation in all the area, especially economic cooperation. বিনিয়োগের পাশাপাশি বিএনপি সরকারের সঙ্গে চীন রাজনৈতিক সম্পর্ক বাড়াতে চায় বলে জানান এলজিআরডি প্রতিমন্ত্রী। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পে বিনিয়োগে সেপ্টেম্বরে চুক্তি হবে চীনের সঙ্গে। মানে 25 টাকা ইউনিট, এটা এমনিতে মনে হচ্ছে অনেক বেশি, কিন্তু আমাদের লাভটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের ময়লা আবর্জনাগুলো তো তারা ধ্বংস করে দিচ্ছে, এবং সেখানে যে ময়লা আবর্জনা ওয়েস্ট থাকছে সেখান থেকে জৈব সার হচ্ছে, এবং তারা ল্যান্ডফিল্ডে ব্যবহার করবে, এটার জন্য মাসিক একটা ভাড়া সিটি কর্পোরেশনকে তারা দেবে, এবং এই জায়গায় বাংলাদেশ সরকারের বিন্দুমাত্র কোনো ইনভেস্ট করতে হচ্ছে না। রাজধানীর গুলশান, মহাখালী, কড়াইল বস্তির উন্নয়নে আবাসন নির্মাণে প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগে চীন রাজি বলেও জানান প্রতিমন্ত্রী। এটা কড়াইল, সাততলার ভাসানটেক অলরেডি আমাদের মন্ত্রণালয়ের প্রস্তাব ইআরডির মাধ্যমে তাদের কাছে পৌঁছেছে, তারা এটা জানে, তাদের নলেজে আছে। তারা বলছে যে আমরা একবারে 10,000 কোটি টাকা তো অনেক বড় ভলিউম, তারা বলছে যে আমরা একবারে পারবো না, পর্যায়ক্রমে আমরা তারা এখানে ইনভেস্ট করবে। চীন থেকে যুদ্ধবিমান কেনার বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি কেউ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশনার। দুপুরে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনের এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে। নতুন রাষ্ট্রপতির সঙ্গে ইসির এটি প্রথম সাক্ষাৎ। এ সময় সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উপস্থিত ছিলেন। সাক্ষাতে স্থানীয় নির্বাচন সহ সার্বিক বিষয়ে ইসি তাদের কার্যক্রম রাষ্ট্রপতির কাছে অবহিত করেন। নির্বাচনের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, দেশ পুনর্গঠনে সবাইকে নিয়ে কাজ করতে চায় সরকার। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 11তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় কথা বলেন তিনি। বলেন, দেশে গণতন্ত্রের নামে দীর্ঘদিন স্বৈরশাসন চলেছে। বর্তমান সরকার দেশ পুনর্গঠনের পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণ করছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও ধৈর্য ধরে কাজ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান। যে কোনো রাজনৈতিক নেতার যত আসন, সমর্থন, তত দায় বাড়ে, দায়বদ্ধতা বাড়ে। এই যে মানুষগুলি যারা আমাদেরকে ভোট দিয়েছে, এই যে মানুষগুলি যারা আমাদের উপর আস্থা স্থাপন করেছে, তাদের সংকট সমস্যা সমাধানের দায়িত্ব অতি অবশ্যই আমাদের, এবং সেটা পালন করতে হবে, এবং পালন করতে হবে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি তার আলোকে। রাজনীতির মাঠে নতুন আলোচনা, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা। সরকারের কাজের জবাবদিহি এবং স্বচ্ছতা নিশ্চিতে এই কাঠামো তৈরির কাজ করছে জামাত। বিশেষজ্ঞরা বলছেন, ছায়া মন্ত্রিসভার ধারণা বাস্তবায়ন রূপ পেলে টেকসই হবে দেশের গণতন্ত্র। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। ক্যাবিনেট তৈরি করার কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন যে একটা শ্যাডো ক্যাবিনেট তারা ইতিমধ্যে করে ফেলেছেন। আমি আমার দাবি অব্যাহতভাবে জানিয়ে রাজনীতির মাঠে এখন তুমুল আলোচনার বিষয় জামায়াতের শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা। জানা গেছে দলটির সংসদ সদস্য, জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত হচ্ছে এই ছায়া মন্ত্রিসভা। এখন পর্যন্ত প্রায় 2 ডজন নেতাকে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রধান করে এগিয়ে চলছে এই কাঠামোর প্রস্তুতিমূলক কাজ। এরই মধ্যে শুরু হয়েছে তালিকা তৈরির কাজও। ছায়া মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন ডাক্তার শফিকুর রহমান। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর হামিদুর রহমান আজাদ, স্থানীয় সরকার মন্ত্রী মিয়া গোলাম পরোয়ার এবং অর্থমন্ত্রী হিসেবে সাইফুল আলম খান মিলনের নাম। দলটির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে এহসানুল মাহবুব জুবায়ের, রফিকুল ইসলাম খান এবং মাওলানা আব্দুল হালিম থাকবেন গুরুত্বপূর্ণ দায়িত্বে। থাকছেন নাজিবুর রহমান মোমেন, শিশির মনির সহ আলোচিত কেউ। জামায়াতের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, মন্ত্রণালয়ের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই দলটির এই উদ্যোগ। রাজনীতির গুণগত মান পরিবর্তনে এ পদক্ষেপ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তাদের। প্রত্যেকটি মিনিস্ট্রি তার স্বচ্ছতা, জবাবদিহিতা এনশিওর করার জন্য আমাদের যে পর্যবেক্ষণ, আমাদের যে সমালোচনা, আমাদের যে সাজেশন,
এবং প্রস্তাবনা পেশ করার আরেকটা জায়গা হচ্ছে ছায়ামন্ত্রী পরিষদ। বিশেষজ্ঞরা বলছেন, নানা প্রতিবন্ধকতার পরেও বিরোধী দলের এই উদ্যোগ সফল হলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে। একটা শ্যাডো ক্যাবিনেট করা, এটা হচ্ছে একটা গঠনমূলক রাজনীতি বা গণতান্ত্রিক চর্চা। এই ক্যাবিনেটটা বেসিক্যালি সমালোচনাকে স্পেশালাইজ করা, যে এক এক মন্ত্রণালয়ের সমালোচনা এক একটা টিম করবে। বাংলাদেশে নতুন হলেও বিশ্বের বিভিন্ন দেশে ছায়া মন্ত্রিসভার অস্তিত্ব রয়েছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সরকারি ইউনানি আয়ুর্বেদিক কলেজকে অবহেলিতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে মন্তব্য করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এই হাসপাতালের সংকট নিয়ে সংসদে আলোচনা করবেন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। বর্তমান সরকার ঘোষণা করেছেন সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। তো এখানে যে শত শত রোগীরা এখানে আসে প্রতিদিন সেবা নিতে, তারা কি সবার মধ্যে পড়ে না? তারাও তো সবার মধ্যে পড়ে। যেহেতু তারা সবার মধ্যে পড়ে, কাজে এখানে উপযুক্ত অ্যাটেনশন দিতে হবে। রোগীদের একটাই হাহাকার দেখলাম যে আমরা ঔষধ পাই না। দাবি আদায় করার জন্য লড়াই করা উচিত। সেটা হলো যে এর জন্য একটা আইন তৈরি হওয়া উচিত। আইনের ভিত্তি যখন দাঁড়াবে তখন বাকি জিনিসগুলো ডান হাত ধরে সব চলে আসবে। কর্মসংস্থান নিয়ে পুরনো তথ্য দিয়ে নতুন সরকারের সমালোচনা করে বিতর্কের জন্ম দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। গবেষকরা বলছেন, তাদের ভুলের মাসুল গুনতে হতে পারে অন্য প্রতিষ্ঠানকে। প্রশ্ন উঠতে পারে স্পর্শকাতর বিষয়ে গবেষণা ফলাফলের গ্রহণযোগ্যতা নিয়ে। এই ঘটনায় সিপিডি আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করলেও যে প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করা হয়েছে তারা কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া দেয়নি। ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। বিশেষ করে আমাদের এইটা হলো গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী এলাকাতে, এবং প্রায় ৬২,০০০ মানুষ কাজ হারিয়েছে বলে আমাদের হিসাব। গেল ২৪ আগস্ট নতুন সরকারের প্রথম ৬ মাসের অর্থনৈতিক পর্যালোচনায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডি জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে অগস্ট পর্যন্ত দেশের ৩টি প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ হয় কর্মহীন হয়েছেন ৬১,৮৮১ জন। গবেষণা পদ্ধতিতে বলা হয়, এতে ব্যবহার করা হয়েছে গণমাধ্যম সহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎসের তথ্য। এ তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়ে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের চলমান কর্মকাণ্ড। কয়েক ঘন্টা পরই ফ্যাক্ট চেকিং মাধ্যম দ্য ডিসেন্ট জানায় যে প্রতিবেদনের তথ্য ব্যবহার করা হয়েছে তা চলতি বছরের নয়, ২০২৪ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ কারখানার পরিসংখ্যান, যা গেল বছরের ৫ মার্চ প্রকাশ করেছিল প্রথম সারির একটি দৈনিক পত্রিকা। পরদিন মঙ্গলবার ভুলের ব্যাখ্যা দিয়ে গণমাধ্যমে দুঃখ প্রকাশ করে সিপিডি জানায়, কারখানা বন্ধ ও শ্রমিকদের কর্মহীন হয়ে পড়ার তথ্য নেওয়া হয়েছিল ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। আমাদের দিক থেকে যেটা আমরা স্বীকার করে নিয়েছি সেটা হলো যে একটা পত্রিকার তথ্যের উৎস হিসেবে এটা যে ওই পত্রিকাটি ভুল করেছিল সেইটা আমরা চেক করার সুযোগ আমরা পাই নাই। খুব দ্রুত একটা অ্যাসেসমেন্টের দরকার হয়, সেটার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি যে এটা আমরা করতে পারি কিনা। সরকারি জরিপ আসার আগ পর্যন্ত যেই গ্যাপটা আছে। গবেষকরা বলছেন, স্পর্শকাতর বিষয়ে তথ্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার দরকার ছিল। প্রতিষ্ঠার পর থেকে অর্থনীতির বিভিন্ন সূচকের সমালোচনায় সরব গণমাধ্যমের আস্থা অর্জন করা প্রতিষ্ঠান সিপিডির। কারখানা বন্ধ হয় এবং সম্পূর্ণ বেকারত্বের প্রকৃত চিত্রটা তুলে ধরতে পারলে আরো ভালো হতো। পরিস্থিতি হয়তো আরো খারাপ। দীর্ঘদিন ধরে হয়তো গবেষণা প্রতিষ্ঠানগুলো সমাজকে সার্ভিস দিচ্ছে, তো তাদের সম্পর্কে এক ধরনের সন্দেহ তৈরি হবে। ভবিষ্যতে তারা যেন এই ধরনের যে কোনো ধরনের পরিসংখ্যান যখন আসবে তখন তারা যেন আবার ক্রস চেক করে নেয়। এদিকে ঢাকা ট্রিবিউনও ২৫ আগস্ট বিকেলে তাদের তথ্য সংশোধন করে, কিন্তু কেন ভুল তথ্যে প্রতিবেদন প্রকাশ করেছিল এর কোনো ব্যাখ্যা দেয়নি দৈনিক পত্রিকাটি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতা, জুলাই অভ্যুত্থান সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৈষম্য জুলুমের প্রতিবাদ করতে শিখিয়েছে নজরুলের কবিতা। এ সময় আগামী ৩১ আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল প্রতিযোগিতা শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিদ্রোহী কবির সমাধিস্থল লোকে লোকারণ্য।
বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 50তম মৃত্যুবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা জানান রাজনৈতিক বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এ সময় নজরুলকে ঘিরে শুধু শ্রদ্ধা আর স্মরণ নয়, তার স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার দাবি জানান পরিবার ও স্বজনরা। সারা দেশের স্কুল কলেজগুলোতে যাতে তাকে নিয়ে কাজ করা হয়, তার জন্মদিন মৃত্যুদিন পালন করা হয়, বিভিন্ন ভাষায় নজরুলের প্রচার, সেজন্য কিন্তু সরকারি উদ্যোগ নিতে হবে। কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান ৭১-এর স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ২৪ জুলাই অভ্যুত্থান সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন নজরুল। জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস জুগিয়েছে তার কবিতা ও গান। স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা আন্দোলন, আমাদের গণতান্ত্রিক আন্দোলন ৯০-এর এবং ২৪ জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, গণজাগরণ, প্রত্যেকটিতে যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, যারা দুঃশাসনের অবসান ঘটিয়েছে, সেই সমস্ত তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। নজরুল দিয়েছে এক বড় শক্তি। জাতীয় জাদুঘরে পুনরায় নজরুল কন্যার স্থাপনের কথা জানিয়েছে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ। নজরুলের সৃষ্টিকর্মকে আজকে জাতির সামনে তুলে ধরা খুব জরুরি আমরা মনে করেছি। তার অংশ হিসেবে জাদুঘরে অন্যান্য শুধু বিভিন্ন জায়গায় এগুলো আমরা করার চেষ্টা করছি। আগামী ৩১ আগস্ট থেকে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুল প্রতিযোগিতা শুরু হবে বলেও জানান প্রতিমন্ত্রী। ৩১ আগস্ট সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হচ্ছে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। প্রেম, সাম্য আর বিদ্রোহ, ৩ সুরেই তার কণ্ঠ ছিল অনন্য। শোষিতের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তার কলম ছিল অপ্রতিরোধ্য। জাতীয় কবি নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে কবিকে স্মরণ করছে পুরো দেশ। কবির সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ পালন করছে সরকার। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমাতুজ জোহরা। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। এই উচ্চারণে যে কবি পরাধীনতার শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখেছিলেন তিনি কাজী নজরুল ইসলাম। দারিদ্র্য আর নানা প্রতিকূলতার মধ্যেও বেড়ে ওঠা নজরুল খুব অল্প বয়সেই যুক্ত হন সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, শোষণ, বঞ্চনা আর বৈষম্যের বিরুদ্ধে তার লেখনী হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। ভারতে জন্ম নেয়া নজরুলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেবল সাহিত্য আর সংস্কৃতির নয়, জড়িয়ে আছে রাষ্ট্রীয় ইতিহাসের সঙ্গেও। ১৯৭২ সালে কবিকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয়, দেওয়া হয় নাগরিকত্ব ও জাতীয় কবি মর্যাদা। এরপর রাষ্ট্র ও সমাজের নানা পর্যায়ে নজরুল চর্চা পেয়েছে নতুন মাত্রা। জিয়াউর রহমানও ছিলেন নজরুলের কবিতা ও ভাবাদর্শের অনুরাগী। বছর জুড়ে এবারই প্রথম জাতীয় কবি নজরুলকে নিয়ে হচ্ছে নানা আয়োজন। কবির ১২৭তম জন্মজয়ন্তী থেকে আগামী বছর ২৫ মে পর্যন্ত নজরুল বর্ষ হিসেবে পালন করছে সরকার। আমাদের বাংলাদেশের জন্যই কবি মনে হতো যে জন্মেছিলেন। তার কবিতার মধ্যে বাংলাদেশ কথাটাও এসেছিল অনেক আগেই তার কবিতায়, তার কথায়। অগ্নিবীণার ঝংকারে জাতীয় কবি শিখিয়েছিলেন অন্যায়ের সামনে মাথা নত না করার প্রত্যয়। প্রেম, দ্রোহে তিনি শিখিয়েছিলেন মানব মুক্তির উচ্ছ্বাস। ধর্মের বিভাজন নয়, মানবতাকেই বড় করে দেখেছেন নজরুল। আবহমান কাল থেকে উনি ছিলেন, উনি আছেন এবং ভবিষ্যতেও এরকম বারবার যখনই আমাদের এরকম ক্রান্তিকাল আসবে, যখনই আমরা ক্রাইসিসে পড়ব, সেই সময়ে তারুণ্য বারবার তাকে খুঁজে নেবে। নজরুলকে কোনো একটি সময়, দল কিংবা রাজনৈতিক পরিচয়ের মধ্যে আটকে রাখা যায় না। তিনি লিখেছিলেন মানুষের জন্যে, অন্যায় ও প্রতিবাদের বিরুদ্ধে। তার সাম্যের বাণী বৈষম্যের বিরুদ্ধে, আর তার মানবতাবাদ আজও সমাজকে পথ দেখায়। অর্ধশতাব্দী পরও নজরুলকে স্মরণ শুধু তার মৃত্যুবার্ষিকীতে সীমাবদ্ধ নয়। অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে নজরুলের ভাষা আজও সমান প্রাসঙ্গিক। তাই সময় পেরোলেও নজরুল আজও বাঙালির সাহস ও অসাম্প্রদায়িকতার চিরন্তন প্রতীক। ফাতেমাতুজ জোহরা, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরে পরিবহন শ্রমিক নেতাকে আটকের জেরে শ্রমিকদের দুপক্ষে সংঘর্ষ হয়েছে, এতে আহত হয়েছে ৬ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে নগরের কোতোয়ালি থানার সামনে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছি তার কাছে। দুলাল,
শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের পরেই আর সকাল 7টা থেকে কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকরা তারা সড়ক অবরোধ করেছে এবং অবরোধের কারণে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। বিশেষ করে এখানকার আমি কোতোয়ালি থানায় রয়েছি, কোতোয়ালি থানার এডিশনাল এসপি যেটি আমাদের বলেছেন যে 3টি মামলার আসামি শেখ বাদশা, তাদেরকে নিয়ম অনুযায়ী তাকে গতকাল রাত 9টায় আপনার গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরে কিন্তু থানায় তাকে রাখা হয়েছে এবং তারই প্রতিবাদে কিন্তু আপনার এই থানা এখন পর্যন্ত সামনের রাস্তাটা তারা বাস দিয়ে এটাকে ব্যারিকেড সৃষ্টি করেছেন। এছাড়া প্রতিটি উপজেলা জেলা থেকে আভ্যন্তরীণ এবং আঞ্চলিক সড়কগুলোতে কিন্তু যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং দিনাজপুর থেকে ঢাকার কোচগুলো কিন্তু তেমন যায়নি। যেটি বলা হচ্ছে যে শেখ বাদশা হচ্ছে আওয়ামী শ্রমিক লীগের একজন কর্মী এবং মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ছিলেন এবং তাকেই এই গ্রেপ্তার তাকে করা হয়েছে এবং তারা অনেকে যেটা অভিযোগ করেছেন যে সামনে যে নির্বাচন, শ্রমিক ইউনিয়ন নির্বাচনে শেখ বাদশা একজন প্রার্থী এই হিসেবে তার দাবি করেন, এই কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে তো নির্বাচনে না করতে পারে। আমরা দেখছি যে এই কোতোয়ালি চত্বর জুড়ে কিন্তু আপনার প্রচুর শ্রমিক এখানে রয়েছেন, তারা শেখ বাদশার মুক্তি চাচ্ছেন এবং শেখ বাদশা আপনার কোতোয়ালি থানার অভ্যন্তরে রয়েছেন। সেখানে ইতিমধ্যে কিন্তু পুলিশের সঙ্গে মোটর শ্রমিক এবং ট্রাক শ্রমিকদের আপনার এখানে সমঝোতা বৈঠক চলছে। এই বৈঠকের পরে বলা যাবে, তবে শ্রমিকদের মধ্যে যে উত্তেজনা সেটা কিন্তু এখনও বিরাজ করছে এবং সারা দিনাজপুর জুড়ে কিন্তু অবরোধ চলছে। অবরোধ চলার কারণে যানবাহন বন্ধ রয়েছে এবং যাত্রীদের কিন্তু অসংখ্য দুর্ভোগে পাওয়া যাচ্ছে। তো আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুর থেকে। রংপুরে একই পরিবারে 4 জনকে শ্বাসরোধে হত্যা করেছে সিদ্ধার্থ ও মুগ্ধ। তবে ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। দুপুরে ব্রিফিংয়ে পুলিশ আরও জানায় গ্রেফতার দুজনের ডিএনএ নমুনা সংগ্রহ ও ডোপ টেস্ট করা হবে। এদিকে 4 মার্ডারের প্রকৃত রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যাকাণ্ড নিয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের জবানবন্দির তথ্য তুলে ধরে তিনি বলেন, ময়না তদন্তে 4 জনকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে, তবে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। সকালে গণপতি স্যার ছাদে হাঁটতে এসে তাদের দেখে ফেলে ধমক দেয় এবং জোরে জোরে বলে, তোরা এত সকালে এখানে কি করিস? তখন তাদের মাথা কাজ করছিল না, তারা মান সম্মানের ভয়ে গামছা দিয়ে টান মেরে ফেলে। পালিয়ে যাওয়ার সময় মুগ্ধের হাতে স্যারের গামছা ছিল, সেই গামছা দিয়ে স্যারের স্ত্রীর গলা চিপে ধরে আর সিদ্ধার্থ দাস স্যারের মেয়ের গলা চিপে ধরে। নারী ভিকটিম আছেন, ওনাদের কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় নাই। গ্রেফতার 2 জনের ডিএনএ নমুনা সংগ্রহ ও ডোপ টেস্ট করা হবে বলেও জানান পুলিশ কমিশনার। আমাদের যে 2 জন অভিযুক্ত এরেস্ট আছে, সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। তদন্তের নানা দিক নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তা এড়িয়ে যান পুলিশ কমিশনার। এদিকে দুপুরে নগরীর জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 4 হত্যাকাণ্ড নিয়ে জনমনে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি। এই হত্যাকাণ্ড কেন হলো এটার ধোঁয়াশা এখনো কাটছে না। এটা আমাদের উদ্বেগের বিষয় যে আমাদের মতো একটা সভ্য সমাজে আমাদের তাহলে জানমালের নিরাপত্তা কোথায়? হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জোর দাবি করছি। গত 22 আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় নিজ বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলেমেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। গত বছর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের ঘটনায় অভিযোগ জমা দেন সালাউদ্দিন আহমদ। এছাড়া দীপুমণি, আমির হোসেন আমু, শাহজাহান খান সহ আওয়ামী লীগের 10 এমপি মন্ত্রীর বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন 25 নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই অভ্যুত্থানের অন্য মামলায় আসামি হওয়ায় 1 মামলা থেকে 22 জনকে বাদ দেওয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। এদিন স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2-এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
দুর্নীতির 15 মামলায় খালাস পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত 3 এ রায় দেন। বিএনপি জামাত জোট সরকারের সময়ে রাজধানীর অভিজাত এলাকায় 18টি সরকারি গাড়ি বরাদ্দে অনিয়মের অভিযোগে মামলাগুলো করে দুদক। এতে সরকারের 127 কোটি 64 লাখ টাকা ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। 2007 সালে করা এই মামলায় মির্জা আব্বাস সহ 12 জনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সব আসামিদের আজ খালাস দেন আদালত। দেশের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচনের পথে বাংলাদেশ। চট্টগ্রামের 55 একরের জলিল টেক্সটাইলের জায়গায় গড়ে উঠছে আধুনিক সমরাস্ত্র তৈরির কারখানা। বন্ধ হয়ে যাওয়া একটি শিল্প প্রতিষ্ঠান এবার রূপ নিচ্ছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই উদ্যোগ দেশের প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করার পাশাপাশি সার্বভৌমত্ব সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সেনাপ্রধান। শুধু দেশের চাহিদা পূরণ নয়, উৎপাদিত সমরাস্ত্র রফতানির লক্ষ্য আছে বলেও জানান তিনি। আমদানি করে যুদ্ধ করা সম্ভব না, তো সেই দিক খেয়াল রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা অনেক প্ল্যান করেছি, অন্যান্য জায়গাও আমাদের প্রয়োজন হবে। এখানে আমাদের নিজস্ব কিছু জায়গা আছে যেটা আমরা ব্যবহার করব এবং আমরা এই প্রতিরক্ষা শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং এটা রপ্তানিমুখী একটা শিল্পে রূপান্তর করতে চাই, যেটা আমাদের নিজস্ব প্রয়োজনীয়তা তো অবশ্যই আমরা পুরা করব, এটা থেকে অতিরিক্তগুলো যা আছে সেগুলো আমরা বাইরে রপ্তানি করব। দেশে ইয়াবার প্রবেশ ঠেকাতে মেগা পরিকল্পনা নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে কক্সবাজার 8টি ও বান্দরবানের 4টি স্থায়ী চেকপোস্ট বসছে। এরই মধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে পুলিশ সদর দফতরে। এখন শুধু মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। বুলবুল রেজার রিপোর্ট। মিয়ানমারের রাখাইন থেকে নাফ নদী, সমুদ্রপথ আর সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ইয়াবা ঢুকছে দেশে। কক্সবাজারের উখিয়া, টেকনাফ, রামু এবং বান্দরবানের নাইখংছড়ি দিয়ে চালান আসছে সবচেয়ে বেশি। দুটি জেলার 4টি উপজেলার যেসব পয়েন্ট দিয়ে ইয়াবা আসছে সেসব পয়েন্টে এবার বসছে স্থায়ী চেকপোস্ট। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে এসব পয়েন্টের বাইরে আর কোনো স্পট দিয়ে ইয়াবা প্রবেশের সুযোগ নেই। কক্সবাজার জেলার 8টি এবং বান্দরবান জেলার 4টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে স্থায়ী চেকপোস্টের জন্য। চেকপোস্টে ব্যবহৃত সরঞ্জামের মধ্যে থাকছে ভেহিকল স্ক্যানিং মেশিন 6টি, লাগেজ স্ক্যানার মেশিন 8টি, ফেস ডিটেক্টর এআই সিসিটিভি ক্যামেরা 31টি, সাধারণ সিসিটিভি ক্যামেরা 140টি ও স্ক্যানিং দেখার টিভি 23টি। এসবের জন্য এককালীন ব্যয় হবে প্রায় 20 কোটি টাকা। কক্সবাজার জেলার 8টি চেকপোস্টে জনবল লাগবে 208 জন, বান্দরবান জেলায় 99 জন। এর বাইরে থাকবে রিজার্ভ ফোর্স। প্রতি মাসে চেকপোস্ট বাবদ কক্সবাজারের 8টি পয়েন্টে সরকারের ব্যয় হবে 69 লাখ টাকা। বান্দরবান জেলার 3টি পয়েন্টে খরচ হবে প্রতি মাসে 35 লাখ টাকা। সারা দেশে ইয়াবা খুঁজে খুঁজে বের করা যতটা সহজ, তার চেয়ে অনেক বেশি সহজ হবে যদি আমরা এটা প্রবেশের পথেই বাধা দিয়ে দিতে পারি। আমরা কক্সবাজার জেলায় 8টা এবং বান্দরবান জেলায় 4টি পয়েন্ট নির্ধারণ করেছি। পুলিশ সদর দফতর বলছে মাদক ঠেকাতে মেগা পরিকল্পনা নিয়েছে সরকার। যেটা বর্ডার দিয়ে আসতেছে সেইটা আমরা পুলিশ সদর দপ্তর এবং অন্যান্য বাহিনী সহ মিলে একটা সার্বিক সরকার একটা পরিকল্পনা নিচ্ছে যে মাদকটা যাতে বাংলাদেশে প্রবেশ না করতে পারে। বিশ্লেষক বলছেন প্রযুক্তি দিয়ে মাদক ঠেকানো সম্ভব নয়, দরকার আইন শৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা। বিভিন্ন ধরনের অপরাধের কথা বলে নানা ধরনের প্রকল্প দিয়ে ইকুইপমেন্টস কেনা হয়েছে কিংবা নানা ধরনের জনবলের নিয়োগ হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, সেরকম যাতে না হয়। সংশ্লিষ্টরা বলছেন এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশে ইয়াবার চালান ঢোকা অনেকটাই কমে আসবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আশরাফুল হক ওরফে ডনকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করার পর এই আদেশ দেন বিচারক। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 30 বছর ধরে রহস্যে থাকা এই হত্যা মামলার আসামিদের চিহ্নিত করা ও পলাতকদের অবস্থান জানার জন্য ডনকে জিজ্ঞাসাবাদে নেওয়া প্রয়োজন। কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা ডনকে সালমানের সবচেয়ে কাছের বন্ধু উল্লেখ করে বলেন, সালমান শাহ হত্যায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। এদিকে আদালত চত্বরে প্রিয় নায়ককে হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেন ভক্তরা। এবার বাণিজ্যের সংবাদ।
রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কাটেনি সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে চরম দুর্ভোগে যানবাহন চালকরা। যতদূর চোখ যায় যানবাহনের দীর্ঘ সারি, একদিকে গ্যাসের সংকট, অন্যদিকে জীবিকার অনিশ্চয়তা। গ্যাস সংকট শুরু হওয়ার পর থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দুর্ভোগের এই চিত্র নিত্যদিনের। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিটি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না পর্যাপ্ত সিএনজি। গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করা প্রত্যেকের কপালই দুশ্চিন্তার ভাঁজ। আমরা গ্যাসের জন্য সিরিয়াল দিলে ট্রাফিকে লাত্তি মারে, সারদানাই আমগর মামলা করে দেয় 2000 টাকার। আমরা কোন দেশের বসবাস করতেছি? আমাগর কষ্ট কি সরকার চোখে দেখে না? 1150 টাকা জমা দিতে হয় আমাদের, তারপরে গ্যাস খরচা, তারপরে বাসায় কিছু নিতে হবে। আমাদের তো পেট আছে, আমাদের তো সংসার আছে, পরিবার আছে, পরিজন আছে, তা আমরা কিভাবে চলবো? লাইনে সিরিয়াল দাঁড়াইছি, আসার পরে নজর দিল, কারেন্ট চলে গেল, আরো 1 ঘন্টা ধরে এখন দাঁড়াইছি। গ্যাসের প্রেশার পাওয়া যাইতেছে না। এই সংকটে নতুন মাত্রা যোগ করেছে লোডশেডিং। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় বন্ধ রাখতে হচ্ছে সিএনজি ডিসপেন্সার। এতে অপেক্ষা দীর্ঘ হচ্ছে চালকদের। অন্যদিকে ক্ষতির মুখে পাম্প সংশ্লিষ্টরা। আগে আপনার 10-11 লাখ টাকা বিক্রি করতাম, 11 লাখ টাকা বিক্রি করতাম, এখন 6 লাখ টাকা, 6 লাখ টাকা প্লাস। কিন্তু আমাদের কারেন্ট তো ওই সমানই আপনার খরচ হচ্ছে। গ্যাস সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান গ্রাহক ও ভুক্তভোগীদের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। লা লিগায় কিলিয়ান এমবাপ্পে ম্যাজিকে উড়ে গেল রিয়াল সোসিয়েদাদ। ফরাসি তারকার হ্যাট্রিকে 4-1 ব্যবধানে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধ খুব একটা ভালো যায়নি স্বাগতিকদের। 40 মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে গেলেও 44 মিনিটে সমতায় ফেরে সোসিয়েদাদ। তবে দ্বিতীয়ার্ধে ভিন্ন এক রিয়াল মাদ্রিদের দেখা মিলে। বিরতির পর মাঠে নেমেই ভিনি, বেলিংহাম, এমবাপ্পের একের পর এক আক্রমণের চাপ সোসিয়েদাদের রক্ষণভাগে। 60 মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। 80 মিনিটে হ্যাট্রিক পূরণ করেন এমবাপ্পে। লস ব্ল্যাঙ্কোস জার্সিতে ফরাসি তারকার এটা ষষ্ঠ হ্যাট্রিক। আর এই ম্যাচে 4-1 ব্যবধানে জয়ে লা লিগা টেবিলের শীর্ষে উঠে এসেছে হোসে মিরিয়নের দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নজিরবিহীন পাহাড়ি ঢলে ধ্বংসস্তূপ। নেপালের 3 জেলা, বাড়ছে লাশের মিছিল। 177 জনের মরদেহ উদ্ধার। 28 দেশের প্রায় 1,500 পর্যটক নিখোঁজ। কিছুক্ষণ পর বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন। সনদ বাস্তবায়নের আগে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির সভাপতি হওয়ার সুযোগ নেই, বললেন চিফ হুইপ। এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগে আগ্রহী চীন। চুক্তি সেপ্টেম্বরে এগিয়ে নিতে চায় রাজনৈতিক সম্পর্ক। 3 বস্তিতে আবাসন নির্মাণে দেবে 10,000 কোটি টাকা। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।